সেদিন আমরা সবাই ক্লাবে জমায়েত হয়েছিলাম। আমরা বলতে আমি, অমূল্য, নবীন আর সুরদেব। চারজন প্রাইভেট ফার্মে কাজ করি। সারা সপ্তাহ ধরে গাধার খাটুনি খেটে ব্রেন রীতিমতো হ্যাং হয়ে যায়। তাই আমাদের এই ব্রেন চাঙ্গা করার দায়িত্ব আমরা দিয়েছি কালিদাকে। কালিদা, পুরো নাম কালীকিঙ্কর ঘোষাল। ভদ্রলোক অনেকটা সত্যজিৎ রায়ের তারিণী খুড়োর মতো। কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, সেই সব জায়গায় তার সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমাদের শোনা। গুল কিনা জানি না, তবে তার গল্পগুলো আমাদের রীতিমতো চাঙ্গা করে। তো সেদিনও আমরা ক্লাবে এসে জমায়েত হয়েছি, আর আমাদের মধ্যমণি হয়ে বসে আছেন কালীকিঙ্করদা। অমূল্য বলে উঠল, আচ্ছা কালিদা, আপনার জীবনে তো অনেক ঘটনা ঘটেছে, কোনো অপমানবীর ঘটনা ঘটেছে কি? কালিদা বললেন, হ্যাঁ, ঘটেছে তো। আজ তাহলে সেই গল্প শুনবো। বেশ, রাতে এক অপমানবীর কথা বলবো। কথার মাঝে মাছের ডিমের চপ আর মালাইচা চলে এলো আমাদের জন্য। আমরা সবাই চপে কামড় দিয়ে চুমুক দিলাম চায়ে। আমাদের দেখা দেখি কালিদাও তাই করলো। এই গল্পটা শুনেছিলাম বান্ধবগড়ের যুবরাজের মুখ থেকে। তোরা সবাই মধ্যপ্রদেশের নাম শুনেছিস তো? আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম, হ্যাঁ শুনেছি। এই মধ্যপ্রদেশের একটা ছোট শহর ছিল বান্ধবগড়। সেই বান্ধবগড়ের রাজা ছিলেন উদয় সিং। বিয়ের 2 বছর পরে উদয় সিংয়ের একমাত্র পত্নী ভানুমতি মারা যায়, আর তার সঙ্গে সঙ্গে মারা যায় ভানুমতির গর্ভে থাকা সন্তান। পত্নী এবং সন্তানের একসঙ্গে মারা যাওয়ার জন্য রাজা সেই কষ্ট সহ্য করতে পারল না। রাজা আস্তে আস্তে পাগল হয়ে যেতে লাগলো। এদিকে রাজকার্যে নজর না দেওয়ার জন্য তাতেও বিঘ্ন ঘটতে শুরু করে। মন্ত্রী তখন রাজাকে পরামর্শ দেয় আবার বিয়ে করার জন্য। অবশেষে রাজা অবন্তীনগরের রাজকন্যা মোহিনীকে বিয়ে করে, কিন্তু মোহিনীর গর্ভের সন্তানও মারা যায়। রাজা আবার শোকে পাথর হয়ে যায়। রাজার মন ভালো করার জন্য মৃগয়া যায়। মৃগয়া থেকে ফেরার পথে রাজার কানে আসে একটি শিশুর কান্না। রাজা শিশুর কান্না অনুসরণ করে গিয়ে দেখে একটি বট পাতার মধ্যে একটি ফুটফুটে মেয়ে শুয়ে আছে। রাজা মেয়েটির দিকে এগিয়ে গেলে দেখে সাধারণ মানুষের চেয়ে অস্বাভাবিক লম্বা কান আর হাত পায়ে ছোট ছোট ধারালো নখ। রাজা মেয়েটাকে কোলে তুলে নিয়ে রাজপ্রাসাদে আসে। দেখতে দেখতে মেয়েটির 1 মাস বয়স হলো। রাজা তাদের কুলগুরু স্বামী সত্যানন্দকে খবর দিল। রাজার ডাক পেয়ে সত্যানন্দ এলো প্রাসাদে। সত্যানন্দের সামনে মেয়েটিকে নিয়ে এলো রাজা। মেয়েটিকে কোলে নিয়ে সত্যানন্দ চোখ বুঝল, আর যা দেখলো সেটা দেখে সত্যানন্দ আঁতকে উঠল। সত্যানন্দ তখন মেয়েটিকে দাসীর কোলে দিয়ে বলল, রাজন, আপনি এক্ষুনি মন্ত্রণের কক্ষে আসুন, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। রাজা উদয় সিং কুলগুরু সত্যানন্দকে অনুসরণ করে মন্ত্রণা কক্ষে আসতেই সত্যানন্দ বললেন, রাজন, আপনি এই কন্যা সন্তানকে কোথায় পেলেন? রাজা সব কথা খুলে বললেন সত্যানন্দকে। সত্যানন্দ সব শুনে বলল, রাজন, এই কন্যা মানব নয়, এই কন্যা হলো পিশাচিনী। যদি বাঁচতে চান তাহলে এই কন্যাকে এক্ষুনি রাজপ্রাসাদের বাইরে বের করে দিন। কিন্তু গুরুদেব, এত ছোট কন্যাকে কিভাবে বার করব? বেশ রাজন, তাহলে যখন এই কন্যার 18 বছর বয়স হবে তখন কিন্তু এই কন্যা রাজ্যের বুকে বিভীষিকা হয়ে নেমে আসবে এবং আপনার রাজ্যের ক্ষতি করবে। তবে যেহেতু আপনি ওকে পেয়েছেন ভাদ্র মাসের অমাবস্যাতে, তাই ওর নাম দিলাম কৌশিকী। তাহলে গুরুদেব, আমার কি করা উচিত? রাজন,
আজ থেকে এই কন্যাকে প্রাসাদের কোনো কক্ষে নজরবন্দি করে রাখুন, আর দরজার বাইরে কড়া পাহারা বসাবেন। রাজা সত্যানন্দের কথা মতোই কাজ করল। দেখতে দেখতে রাজকন্যা কৌশিকী 18 বছরে পা দিল, আর তার রূপের জৌলুস আরো খুলতে লাগলো। এক মাথা ঘন কালো চুল, সব দিক দিয়ে পুরুষের কামনার উদ্রেক জাগানোর মতো চেহারা। আর তারপর থেকে বান্ধবগড়ে নেমে আসলো বিভীষিকা। রোজ রাতে কেউ না কেউ নিখোঁজ হতে লাগলো, আর রাজ্যের পাশের পুকুরের পাড়ে পাওয়া গেল রক্তশূন্য সব দেহ। দেহগুলো দেখে মনে হয় কি যেন সব রক্ত বার করে নিয়েছে শিরার মধ্যে ছুঁচ ঢুকিয়ে, অর্থাৎ কেউ এই হতভাগার দেহের রক্ত টেনে নিয়েছে। রাজ্যে রীতিমতন আতঙ্ক নেমে এলো। রাজা ঠিক করলো পাহারা বসাবে, কিন্তু পাহারা বসাবার সত্ত্বেও দিনের পর দিন এই সংখ্যাটা বাড়তে লাগলো। রাজার কেমন যেন সন্দেহ হলো। সে রাজকন্যার ঘরে ঢুকলো। রাজকন্যার ঘরে ঢুকে দেখে অবাক। রাজকন্যা তার ঘরে একটা ছোটখাটো মন্দির বানিয়ে রেখেছে, আর সেই মন্দিরে রাখা একটা বীভৎস মূর্তি, আর তার সারা গায়ে রক্ত ধারা শুকিয়ে আছে। রাজার হঠাৎ নজরে পড়ল খাটের দিকে। খাটের পাশে একটা বাক্স। রাজা সেই বাক্স খুলে দেখে অবাক হয়ে গেল। সেই বাক্সে ছোট ছোট শিশিতে রক্ত মাখা। রাজা এই সব দেখে রীতিমতন আতঙ্কিত হয়ে উঠল। সে তখনই সত্যানন্দকে খবর দিল। রাজন, এই রকম যে হবে তা আমি আগে থেকেই জানতাম। আপনি এক্ষুনি কৌশিকীকে রাজ্যের শেষ সীমানায় যে ভাঙা কেল্লা আছে সেখানে রেখে আসুন, তবেই এই রাজ্য বাঁচবে। রাজা সত্যানন্দের কথা শুনে কৌশিকীকে পাঠিয়ে দিল রাজ্যের বাইরে ভাঙা কেল্লাতে, আর সঙ্গে পাঠালো রাজকন্যার প্রিয় দাসী মৈথিলীকে। এই মৈথিলী কোনো মানুষ ছিল না, সে ছিল একজন শয়তানের উপাসক। সে রক্ত দিয়ে শয়তানকে তুষ্ট করে অসীম শক্তিশালী হয়েছিল, এবং রাজকন্যাকেও সেই সব প্রথা শিখিয়ে দিয়েছিল। সত্যানন্দের কথা মতো রাজকন্যা কৌশিকী রাজ্যের বাইরে ভাঙা কেল্লার মধ্যে থাকতে শুরু করলো, কিন্তু তাতেও রাজ্যের লোকজনের নিখোঁজের হার আরো বাড়তে লাগলো। আর সেই একই জায়গায় তাদের রক্তশূন্য দেহ পাওয়া গেল। রাজা খুব চিন্তায় পড়লেন। তখন তার এক বন্ধু রতন বাবুকে চিঠি লিখে সব জানালেন। রতন বাবু ছিলেন একজন প্যারানরমাল এক্সপার্ট। রতন বাবু সব কথা জানতে পেরে তার একজন ছাত্র দেবাঞ্জনকে পাঠালো। এই দেবাঞ্জন সম্প্রতি বিদেশ থেকে প্যারানরমাল নিয়ে পড়াশোনা করে এসেছে। বিদেশের কিছু পত্র পত্রিকায় তার লেখাও বেরিয়েছে। এছাড়া সে বর্তমানে পুনের একটি গুরুকুল চালায়। রতনবাবুর চিঠি পেয়ে দেবাঞ্জন তৎক্ষণাৎ কলকাতায় চলে গেল এবং সেখান থেকে বান্ধবঘরের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে কৌশিকী কিছুদিন ধরে কোনো শিকার পাচ্ছে না, কারণ রাজ্যের বাইরে কেউ আর বেরোচ্ছে না। রাজা বহিরাগতদের ঢুকতে বারণ করেছে। তাই সেই দিন কৌশিকী মৈথিলীকে বলল, এই রকম করলে তো আমি শক্তিহীন হয়ে পড়ব। চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। তবে আমি যতদিন না আসবো ততদিন কিন্তু তুই এই প্রাসাদ ছেড়ে কোথাও বেরোবি না। তৎক্ষণাৎ কৌশিকী হঠাৎ গিয়ে মৈথিলীকে জড়িয়ে ধরল এবং তারা দুজনে কিছুক্ষণ ধরে আলিঙ্গন করতে লাগলো। আর অপরদিকে দেবাঞ্জন রাজ্যের মধ্যে ঢুকলো। ঠিক সেই সময় মৈথিলী ওখান দিয়ে যাচ্ছিল। সে দেবাঞ্জনকে দেখেই অবাক।
সে তখনই দেবাঞ্জনের কাছে গিয়ে বলল, আপনি কে? কোথায় যাবেন? দেবাঞ্জনের পরিচয় শুনল মৈথিলী। তারপর বলল, আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি রাজপ্রাসাদে। এই বলে মৈথিলী আগে যেতে লাগলো। দেবাঞ্জন তাকে অনুসরণ করলো। তারপর তারা সেই ভাঙা কেল্লার সামনে এলো। কেল্লার সামনে আসতেই দেবাঞ্জনের যেন কেমন সন্দেহ হলো। ছাদ থেকে কৌশিকী দেখতে পেল দেবাঞ্জনকে। দেবাঞ্জনকে দেখে তার মনে প্রেমের উদ্রেক হলো। সে ভাবতে লাগলো কতক্ষণ পর দেবাঞ্জনকে সে কাছে পাবে। দেবাঞ্জন ঘরে ঢুকতেই তার নাকে একটা পচা দুর্গন্ধ এলো। দেবাঞ্জন মৈথিলীকে জিজ্ঞেস করলো, এই পচা দুর্গন্ধ কিসের? ও কিছু নয়, এমনি হয়তো কিছু মরেছে, সেটারই গন্ধ হবে। মৈথিলীর সঙ্গে যখন দেবাঞ্জন কথা বলছিল তখন একটা সায়া আর কাচুলি পরে কৌশিকী দেবাঞ্জনের সামনে এলো। কৌশিকীকে দেখেই তো দেবাঞ্জনের একদম হয়ে গেল। কাচুলির মধ্যে দিয়ে কৌশিকীর স্তন বিভাজিকা দেখা যাচ্ছে। কৌশিকী মৃদু হেসে দেবাঞ্জনকে বলল, আসুন, আমার এই গরিব কুঠিরে আপনাকে স্বাগত জানাই। আপনার নাম কি? আমার নাম কৌশিকী। আমি এই রাজ্যের রাজার একমাত্র কন্যা। এক সময় আমাদের পূর্বপুরুষরা এই রাজ্যের রাজা ছিল। কালক্রমে তাদের রাজতন্ত্র চলে গেল, আর আমরাও আমাদের ঠাট বাট হারালাম। কিন্তু আমার বাবা উদয় সিংহ এখনো যথাসম্ভব এই পুরনো রীতি মেনে চলার কিন্তু আমার বাবা উদয় সিংহ এখনো সম্ভবত সেই পুরনো রীতি মেনে চলার চেষ্টা করে। এই রাজ্যের বাবার এক বন্ধু রতন ছিল। আমি ছোটবেলায় তাকে রতন কাকু বলে ডাকতাম। আপনার বাবাকে তো দেখতে পাচ্ছি না। এ বাবা, দেখেছেন? আপনি সেই থেকেই দাঁড়িয়ে আছেন, আর আপনাকে আমি বসতে বললাম না। নিন, আপনি বসুন, আমি আপনার আপ্যায়নের ব্যবস্থা করছি। এই বলে কৌশিকী চলে যাবে বলে পেছন ফিরল। অমনি দেবাঞ্জন কৌশিকীর একটা হাত ধরে টেনে নিজের ওপর এনে ফেলল, আর কৌশিকীকে জড়িয়ে ধরে মুখের মধ্যে নিজের মুখটা ঢুকিয়ে দিল। কৌশিকীও দেবাঞ্জনকে জড়িয়ে ধরে ঘরের মধ্যে নিয়ে গেল আর দরজা বন্ধ করে দিল। তারপর তারা ঘরের মধ্যে রতি ক্রিয়ায় মেতে উঠল। দেখতে দেখতে কোথা থেকে যে সময় কেটে গেল কেউ বুঝতে পারল না। তারপর মৈথিলীর ডাকে দুজনের হুঁশ এলো। আসুন দেবাঞ্জন বাবু, আপনার খাবার প্রস্তুত। কৌশিকী যখন উঠল তখন তার মুখে তৃপ্তির হাসি। এদিকে মহারাজ উদয় সিংহের চিন্তা বাড়তে লাগলো, কারণ এত রাত হয়ে গেল এখনো দেবাঞ্জন এসে তো পৌঁছলো না। রাজা চিন্তিত হয়ে ঘরে পায়চারি করতে শুরু করলো। রাজাকে চিন্তিত দেখে মন্ত্রী মাধব সিং বলল, মহারাজ এত চিন্তিত কেন? এত রাত হয়ে গেল এখনো দেবাঞ্জন এলো না কেন? আমার খুব চিন্তা হচ্ছে। আমি বুঝতে পারছি না, ওর কোনো বিপদ হলো না তো? আপনি শুয়ে পড়ুন মহারাজ, কাল সকালে দেখা যাবে। এই বলে মন্ত্রী চলে গেল। মন্ত্রী চলে যেতেই রাজা শুয়ে পড়ল। তারপর মাঝরাতে রাজবাড়ির গেট খুলে গেল, আর একটা ছায়া মূর্তি বেরিয়ে গেল রাজবাড়ি থেকে। তখন মধ্যরাত। ভাঙা কেল্লার দরজা হঠাৎ খটখট আওয়াজ করতে শুরু করলো, যেন কেউ দরজায় ধাক্কা দিচ্ছে। মৈথিলী গিয়ে দরজাটা খুলল। দরজা খুলতেই কালো রঙের জব্বা পরা একটা দীর্ঘদেহী লোক এসে কেল্লার ভেতরে ঢুকলো। ঢুকেই জড়িয়ে ধরলো মৈথিলীকে। তারপর মৈথিলীর সঙ্গে গেল একটা ঘরে। তারপর লোকটা একটা সিরিঞ্জ নিয়ে গেল।
কৌশিকী আর দেবাঞ্জনের ঘরে। দেবাঞ্জন তখন কৌশিকীর সঙ্গে সঙ্গম করতে ব্যস্ত ঠিকই, কিন্তু সেই সময় দরজাটা খুলে গেল আর সেই দীর্ঘদেহী লোকটা এগিয়ে এলো। লোকটাকে দেখেই কৌশিকী দেবাঞ্জনকে ধাক্কা মেরে সরিয়ে দিল। দেবাঞ্জনের মাথাটা গিয়ে লাগলো একটা দেওয়ালে। তারপর দেবাঞ্জনের আর কিছু মনে নেই। দেবাঞ্জনের যখন জ্ঞান এলো তখন সে দেখলো সে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় শুয়ে আছে, আর তার কোমরে একটা পাতলা বস্ত্র পরিয়ে রাখা হয়েছে। সামনে একটা হোমকুণ্ড জ্বলছে, সেই কুণ্ড ঘিরে বসে আছে কৌশিকী, মৈথিলী আর ওই লোকটা। ওরা তিনজন একে অপরের হাত ধরে কিসের দুর্বোধ্য ভাষায় মন্ত্র করছে, আর মাঝে মধ্যে আগুনে কি যেন ঢালছে। দেবাঞ্জন উঠতে চেষ্টা করলো কিন্তু উঠতে পারলো না। উঠতে গিয়ে দেখে তার হাত পা বাঁধা। সেই সময় দুর্বোধ্য মন্ত্র শেষ হলো আর সিরিঞ্জ হাতে এগিয়ে এলো সেই লোকটা। ঠিক সেই সময় দরজাটা খুলে গেল। গ্রামের লোকেদের নিয়ে রাজা উদয় সিং ঘরের ভেতরে এলো। রাজা ঘরে ঢুকেই সেই দীর্ঘদেহী লোকটার ঘাড়ে হাত দিল। লোকটা ঘুরতেই রাজা অবাক, কারণ এই যে তার সেনাপতি। রাজা সেনাপতিকে জিজ্ঞেস করলো কেন এরকম করছিল সে। সেনাপতি বলল, একদিন এই মৈথিলী আমার সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে। সেই থেকেই কৌশিকী আর মৈথিলী মিলে আমাকে হুমকি দিতে শুরু করে। তারপর থেকেই আমি রোজ ওদের দুজনের জন্য শিকারে নিয়ে আসতাম, আর কৌশিকী ও মৈথিলী মিলে ওই যুবকের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতো, আর নিজেদের তৃপ্তি হয়ে গেলে ওই যুবকের গা থেকে রক্ত টেনে নিয়ে দেবীর চরণে উৎসর্গ করে রক্ত পান করত, আর রাজকন্যাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করত মৈথিলী। এই মৈথিলী হলো এক শয়তানি। আগে আমাদের পাশের রাজ্যে আতঙ্ক সৃষ্টি করে এই রাজ্যে এসে উপস্থিত হয় এই পিশাচিনী। রাজাকে দেখেই মৈথিলী একটা ছুরি নিয়ে মারতে যায়। দেবাঞ্জন ছুটে গিয়ে মৈথিলীকে ধরে ফেলে। এই রাজাকে আমি কিছুতেই ছাড়ব না। এই রাজার জন্য আমি আমার মা আর বাবাকে হারিয়েছি। এই কথা শোনার পর রাজার সব মনে পড়ে গেল। তখন উদয় সিং সবেমাত্র রাজা হয়েছে। একদিন উদয় সিং মৃগয়ায় যাচ্ছিল। ঠিক সেই সময় মাকে দেখে যে তার মা স্নান করে ফিরছে। রাজা মাকে নিয়ে যায় এই ভাঙা কেল্লাতে। তারপর সেখানে 7 দিন ধরে রাজা মাকে ধর্ষণ করে। আর যখন আমি বাধা দিতে যাই তখন আমার মুখ পুড়িয়ে দেয়। আমি এক শয়তানের উপাসকের কাছে যাই। সে আমাকে বলে, প্রতি অমাবস্যা আমি যদি সঙ্গম রক্ত কোনো যুবকের রক্ত দিয়ে স্নান করি তাহলেই আমি আমার আগের রূপ ফিরে পাব। আর এই যে রাজকন্যা কৌশিকী, ও হলো আমার ছোট বোন। অবশেষে রাজা তার ভুল বুঝতে পারে। তারপর থেকে রাজা মৈথিলী আর কৌশিকীকে এই রাজপ্রাসাদে থাকতে দেয়, আর সেই থেকে বান্ধব ঘরের বিভীষিকা চিরতরে দূর হয়ে যায়।